ভাবুন তো একবার, ১৯৫৫ সাল ১০ গ্রাম সোনার দাম মাত্র ৭৯ টাকা। আর আজ ২০২৫-এ এসে সেটা কোথায় দাঁড়িয়েছে? প্রায় ৮৯,০০০ টাকা। মানে মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার। হ্যাঁ, অবিশ্বাস্য একটা বৃদ্ধি। কিন্তু একই সময়ে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন, তারা কি পিছিয়ে থাকলেন? এটাই আজকের আলোচনার মূল বিষয়। মানে কোথায় বিনিয়োগ করাটা বুদ্ধিমানের কাজ। ঠিক তাই। আমাদের কাছে যে ডেটা আছে, বিভিন্ন রিপোর্ট, সেগুলো বিশ্লেষণ করে আমরা এই গভীরে যাব। মানে সোনার এই দাম বাড়ার কারণটা কি, ফিজিক্যাল সোনার সমস্যাগুলো কি কি, আর কেনই বা এখন ডিজিটাল সোনার দিকে ঝুঁকছে মানুষ। আর অবশ্যই শেয়ার বাজারের সঙ্গে এর সম্পর্কটা কি, মানে ব্যালেন্সটা কিভাবে করা যায়। একদম, পোর্টফোলিও ব্যালেন্সিং, এটাই তো আসল কথা। মানে ঝুঁকি আর রিটার্নের মধ্যে একটা সঠিক ভারসাম্য তৈরি করা। চলুন তাহলে শুরু করা যাক। সোনার এই লম্বা যাত্রাটা ৮৯ টাকা থেকে প্রায় ৮৯,০০০ টাকা, এটা ঠিক কি বলছে? প্রায় ১৮,৫০০। আচ্ছা। ২০২০-তে প্রায় ৪৮,৬৫১, আর এখন ২০২৪ শেষে ৭৪,০০০-এর আশেপাশে, আর ২০২৫-এর শুরুতে প্রায় ৮৯,০০০ ছুঁয়েছে। এই যে বৃদ্ধি, এটা আসলে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা ঢাল। মানে টাকার দাম কমলেও সোনা ভ্যালু ধরে রাখছে। অনেকটা সেই রকমই। অর্থনীতিতে এটাকে তো ডিফেন্সিভ অ্যাসেট বলা হয়। মানে যখন বাজারে খুব ওঠানামা চলে, অর্থনীতি টালমাটাল, তখন সোনা কিন্তু পোর্টফোলিওকে একটা স্থিরতা দেয়। কিন্তু খুব বেশি রিটার্নের আশা করা যায় না, তাই তো? ঠিক, মানে শেয়ার বাজারের মতো আকাশ ছোঁয়া রিটার্ন সোনায় সাধারণত আসে না। সুরক্ষা দেয়, কিন্তু হয়তো দ্রুত সম্পদ বাড়াতে সাহায্য করে না। এখানেই তাহলে ফিজিক্যাল আর ডিজিটাল সোনার প্রশ্নটা এসে পড়ে। আমরা তো সাধারণত সোনা বলতে গয়না বা বার কিনে লকারে রাখাই বুঝি। হ্যাঁ, ওটাই প্রচলিত ধারণা। কিন্তু ওর তো অনেক ঝুঁকিও আছে, তাই না? যেমন? প্রথমত, ওই মেকিং চার্জ। কেনার সময় দামটা বেশ বেড়ে যায়। তারপর ধরুন ওটা সামলে রাখা, মানে নিরাপত্তা, লকারের খরচ। হ্যাঁ, ঠিক। আর বিক্রি করতে গেলে? সেটাই তো, বিক্রি করার সময় প্রায়ই পুরো দাম পাওয়া যায় না। পুরনো গয়না হলে তো কথাই নেই, বেশ কিছুটা বাদ চলে যায়। এটা অনেকেরই অভিজ্ঞতা। এইসব ঝামেলা এড়ানোর জন্যই কি মানুষ এখন ডিজিটাল সোনার দিকে ঝুঁকছে? মানে গোল্ড ইটিএফ, গোল্ড ফান্ড বা এই যে সোভেরিন গোল্ড বন্ড এসজিবি? একদম ঠিক। ডিজিটাল সোনায় ওই মেকিং চার্জের ব্যাপার নেই, লকার বা নিরাপত্তার চিন্তা নেই। কেনাবেচারাও সহজ। অনেক সহজ। স্টক মার্কেটের মতো ইটিএফ কেনা বেচা যায়, আর এসজিবি তো সরকার নিজেই ইস্যু করে, তাই একটা বাড়তি নিরাপত্তা তো আছেই। আর ওটায় নাকি সুদও পাওয়া যায়? হ্যাঁ, বছরে 2.5% সুদ। টাকাটা সরাসরি আপনার ব্যাংক বা ডিম্যাট অ্যাকাউন্টে থাকে। পুরো প্রক্রিয়াটাই অনেক বেশি স্বচ্ছ আর সহজ। তাহলে তো ডিজিটাল সোনা সত্যিই বেশ আকর্ষণীয় লাগছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু সোনায় বিনিয়োগ করে কি যথেষ্ট সম্পদ তৈরি করা যায়? এখানে কি পোর্টফোলিও ব্যালেন্সিং বা বৈচিত্র্য আনার কথাটা জরুরি? খুব জরুরি। ওই যে কথায় বলে না, সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। হ্যাঁ। ঠিক সেটাই। আমাদের বিশ্লেষণ বলছে, একটা সুষম পোর্টফোলিও বানানোই আসল কাজ। ধরুন, কারো কাছে বিনিয়োগের জন্য ১০ লক্ষ টাকা আছে। আচ্ছা। তার একটা অংশ, হয়তো ২০ থেকে ২৫% তিনি সোনায় রাখতে পারেন, ডিজিটাল বা ফিজিক্যাল, যেটা সুবিধে। এটা দেবে স্থিতিশীলতা। আর বাকিটা, মানে ওই ৭০-৭৫%? ওই বড় অংশটা যেতে পারে ইকুইটিতে, মানে শেয়ার বাজার বা ভালো মিউচুয়াল ফান্ডে, যেখানে রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা। ও, বুঝেছি। মানে সোনা দেবে নিরাপত্তা আর ইকুইটি দেবে গ্রোথ বা বৃদ্ধি। ঠিক। এই দুটো মিলিয়েই ঝুঁকি আর রিটার্নের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা যায়, একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ। যদি একটু রিটার্নের তুলনাটা দেখি, ১৯৮০ থেকে ধরুন ২০২৪ পর্যন্ত সোনা আর সেন্সেক্সের বৃদ্ধি কেমন ছিল? আপনার বিশ্লেষণ কি বলছে? ডেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ১৯৮০ থেকে ২০২৪ এই সময়কালে সেন্সেক্সের মোট রিটার্ন, মানে ডিভিডেন্ড যোগ করলে প্রায় ৩৫,০০০%রও বেশি। ৩৫,০০০%? বলেন কি? মানে ১৯৮০ সালের ১০০ টাকা আজ ৩৫,০০০ টাকারও বেশি? হ্যাঁ, ঠিক তাই। অন্যদিকে ওই একই সময় সোনার দাম দেখুন, ১,৩৩০ টাকা থেকে বেড়ে হয়েছে প্রায় ৭৪,১০০ টাকা। বৃদ্ধি অবশ্যই হয়েছে, কিন্তু সেন্সেক্সের তুলনায় বেশ কম। পার্থক্যটা তো বিশাল। তাহলে তো মনে হতেই পারে সবাই শেয়ার বাজারেই ঝাঁপিয়ে পড়ুক। এখানে কিন্তু বিষয়টা, ওই ৩৫,০০০% রিটার্নের সঙ্গে কিন্তু ঝুঁকিটাও জড়িয়ে আছে। শেয়ার বাজার অনেক বেশি ওঠানামা করে। ঠিক। এইখানে সোনার ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
ডেটা দেখায় যখন বড় অর্থনৈতিক সংকট এসেছে, ধরুন ২০০৮ সালের মন্দা বা কোভিডের সময়কার পরিস্থিতি, হ্যাঁ, যখন শেয়ার বাজার খুব পড়ে গিয়েছিল। ঠিক তখন ওই সময় কিন্তু সোনাই পোর্টফোলিওকে একটা সাপোর্ট দিয়েছে, পতনটাকে কিছুটা হলেও আটকেছে। তাই শুধু রিটার্ন দেখলে হবে না, ঝুঁকিটাও মাথায় রাখতে হবে। তার মানে বেশি রিটার্নের জন্য ইকুইটি দরকার, কিন্তু পোর্টফোলিওকে স্থিতিশীল রাখতে মানে ঝুঁকি কমাতে সোনারও প্রয়োজন। দুটোই জরুরি। একদম, সার সংক্ষেপ করলে এটাই দাঁড়ায়। আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? শুধু সোনায় আটকে থাকলে চলবে না, ডিজিটাল সোনা একটা ভালো স্মার্ট বিকল্প। ঠিক, উচ্চ রিটার্ন চাইলে ইকুইটিতে যেতেই হবে, কিন্তু সবচেয়ে জরুরি হলো নিজের রিস্ক প্রোফাইল বুঝে, মানে অতটা ঝুঁকি নেওয়া সম্ভব সেই অনুযায়ী সোনা আর ইকুইটির মধ্যে একটা সঠিক ভারসাম্য তৈরি করা। তার মানে বুদ্ধি করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে ঝুঁকি আর রিটার্নের মধ্যে ব্যালেন্স আনাই হলো আসল চাবিকাঠি একটা সুরক্ষিত আর্থিক ভবিষ্যতের জন্য। একদম তাই। আর এখানেই একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। এই যে সোনা আর শেয়ার বাজার, এই দুটো পরিচিত পথের বাইরে দীর্ঘমেয়াদী বৃদ্ধি আর সুরক্ষার জন্য আর কোন কোন অ্যাসেট ক্লাস, ধরুন রিয়েল এস্টেট বা অন্য কিছু, আমাদের পোর্টফোলিওতে জায়গা করে নিতে পারে? এটা নিয়েও কিন্তু ভাবা দরকার। ভবিষ্যতে হয়তো এটা নিয়ে আমরা আরও গভীরে আলোচনা করতে পারি।